আমাদের যে নাটকটি আমরা আলোচনা করব সেটি হলো বিজন ভট্টাচার্যের আগুন নাটক। এই নাটকটির গ্রন্থাকারে প্রকাশ 1943 খ্রিস্টাব্দে 23 এপ্রিল এবং পরে এটি বহুরূপী পত্রিকায় 33 নম্বর সংখ্যায় এটি আবার প্রকাশিত হয়েছিল 1969 খ্রিস্টাব্দে। এই নাটকটি মঞ্চস্থ হয়েছিল নাট্যভারতী। নাট্যভারতী এই মঞ্চে এটি মঞ্চস্থ হয়েছিল 1 মে 1943। নাট্যভারতী যেটি পরে হয়ে গেছিল গ্রেস সিনেমা, 1 মে 1943 সালে এটি মঞ্চস্থ হয়েছিল নাট্যভারতীতে এবং এর প্রযোজনা করেছিল ভারতীয় গণনাট্য সংঘ আর পরিচালনা করেছিলেন বিজন ভট্টাচার্য। বিজন ভট্টাচার্য এই নাটকে তিনি নিজে অভিনয় করেছিলেন কৃষাণের ভূমিকায়। কৃষাণ দেখবে আছে এই নাটকে, কৃষাণ বলে একটি চরিত্র আছে, মুসলমান ভাই। সেই কৃষাণের ভূমিকায় বিজন ভট্টাচার্য অভিনয় করেছিলেন। আর সুধী প্রধান আমাদের এই গণনাট্য সংঘ বিখ্যাত একজন অভিনেতা সুধী প্রধান, তিনি অভিনয় করেছিলেন কৃষকের ভূমিকায়। তিনি কৃষকের ভূমিকা অভিনয় করেছিলেন। আর এই নাটকে প্রথম অভিনয় করলেন শম্ভু মিত্রের স্ত্রী তৃপ্তি মিত্র। শম্ভু মিত্রের মেয়ের নাম শ্যামলী মিত্র। শম্ভু মিত্র এই গণনাট্য সংঘের সঙ্গে তিনি জড়িয়েছিলেন, নবান্ন নাটকে তিনি অভিনয় করেছিলেন। শম্ভু মিত্রের স্ত্রী তৃপ্তি মিত্রের এটি প্রথম অভিনীত নাটক। তৃপ্তি মিত্র সতীশের বউ ক্ষীরি, সেই ক্ষীরি ভূমিকা অভিনয় করেছিলেন। আমরা নাটকটির কিছু তথ্যের ক্ষেত্র আমরা বললাম। এবার নাটকের আমরা প্রেক্ষাপটে জায়গায় আসি। জমিদার তন্ত্র চলে যাচ্ছে আস্তে আস্তে। জমিদার তন্ত্রের জায়গায় উত্থান ঘটছে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা। প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে 1914 থেকে 1918। অর্থনৈতিক মন্দা, হতাশা, দারিদ্র, স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ এগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। ইতালিতে বেনিতো মুসোলিনি এবং জার্মানিতে হিটলার আর জাপানের প্রধানমন্ত্রী তোজো, স্পেনে জেনারেল ফ্র্যাঙ্ক, এরা গণতান্ত্রিক শক্তিগুলোকে হটিয়ে দিয়ে তারা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন। সবচেয়ে ভয়ঙ্কর ছিল মুসোলিনি এবং হিটলার। ফলে পৃথিবীময়, বিশ্বময় একটি ফ্যাসিবাদী একটি তন্ত্র চলতে শুরু করলো। আমরা আগেও বারবার বলেছি, হিটলার ইহুদিদেরকে মেরে শেষ করে দিত। তাদেরকে মারতে গিয়ে খরচাপাতি বেশি হতো বলে হিটলার গ্যাসের চেম্বারে ভরে তাদেরকে মারত। এত নির্মম ছিল। কোনো কবি, লেখক, শিল্পী যদি তাদের বিরুদ্ধে কোনো কথা লিখত তাহলে তাদের হাতগুলোকে কেটে দিত। সুনীল গঙ্গোপাধ্যায় একটি কবিতা লিখেছেন, কবির মৃত্যু লোরকা স্মরণে। কবিতা পড়ে নেবে। আমরা এই অবস্থাতে দেখলাম এরকম একটা ক্ষেত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মেঘ ঘনিয়ে আসছে। সেখানে ঐক্য শক্তি এবং মিত্র শক্তি
অক্ষশক্তি মানে সেই ফ্যাসিবাদের টিম, যেখানে ইতালি, জার্মানি এবং জাপান, আর মিত্রশক্তির ইউরোপ সেখানে রয়েছে, আমেরিকা রয়েছে, এবং ভারত তার সঙ্গে জড়িয়ে থাকছে, কারণ ভারত হচ্ছে ইংরেজদের অধীনস্থ দেশ। এই অবস্থাতে 1920 সালে 17 অক্টোবর তাশখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়। তাশখন্দ ভারতীয় কমিউনিস্ট পার্টি মনে রাখবে বিদেশেই গঠিত হয়েছিল। তারপর সেই কমিউনিস্ট পার্টি গোষ্ঠী ছড়িয়ে পড়ে, তাদের কাজকর্ম বোম্বে, কলকাতা, মাদ্রাজ, পাঞ্জাব, বিভিন্ন সেখানে তরুণ কমিউনিস্টরা ছড়িয়ে পড়ে। মার্ক্সবাদের যে তাত্ত্বিক এবং ব্যবহারিক শিক্ষা তারা পৌঁছে দেয়। তারপর আমরা দেখতে পেলাম যে 1934 সালে ব্রিটিশ সরকার সাম্রাজ্যবাদ বিরোধিতার কারণে ভারতের কমিউনিস্ট পার্টিকে বেআইন এবং নিষিদ্ধ ঘোষণা করল। নবান আমাদের যে আগুন নাটক, এই আগুন নাটকের সঙ্গে মনে রাখবে কমিউনিস্ট যে চেতনা, মানে আগুন নাটক পড়তে গেলে তোমাকে একটা কমিউনিস্ট ঘরানা তোমাকে বুঝতে হবে, যে কমিউনিস্ট এই ক্ষেত্রটা কি, এটা কি কিভাবে এলো। না, রাশিয়ার কমিউনিস্ট চেতনা আসছে কার্ল মার্কস এবং আমরা যে এঙ্গেলস, এরা কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখলো, এবং পরবর্তীকালে রাশিয়ায় শ্রমিকতন্ত্র, তারা জারতন্ত্রকে উচ্ছেদ করলো 1917 সালে, সেখানে রুশ বিপ্লব ঘটল। মনে রাখবে সেই কমিউনিস্ট চেতনা ছড়িয়ে গেল। আমরা বলবো যে রাশিয়ার যার জন্ম হলো, আমরা প্রত্যেকে লেনিনকে চিনি, তো সেই লেনিনের হাত ধরে যার বিস্তার ঘটল, তারই কিন্তু ঢেউ এসে লাগলো ভারতবর্ষের বুকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই নাটক বোঝার জন্য বললাম, কমিউনিস্টের ঘরানাটা বোঝা খুব দরকার। এই যে শোষিত নিপীড়িত খেটে খাওয়া মানুষ, শোষিত নিপীড়িত খেটে খাওয়া মানুষ, এদের যথাযোগ্য শ্রমের মূল্যায়ন কেন হবে না? শোষিত নিপীড়িত খেটে খাওয়া মানুষ তারা কেন মানুষের সম্মান পাবে না? আমরা বঙ্কিমচন্দ্রের বিড়াল প্রবন্ধে আমরা দেখেছি যে বিড়াল কমলাকান্তকে বলছে যে কেহ মরে বিল ছেঁচে আর কেহ খায় কই। কেন আমরা বিল ছেঁচে মরব? বিড়ালের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র সমাসক্ত অলঙ্কারের প্রয়োগ ঘটিয়ে বোঝাতে চাইছেন যে বড়লোকেরা গরিব মানুষকে শোষণ করে ধনী হয়েই যাবে, এবং গরিবই থেকে যাবে, আর গরিবের মাথার ওপর চেপে ধনতন্ত্র রাজ করবে। এটা কেমন করে হয়? গরিব যদি বড়লোকের বাড়ি থেকে চুরি করে তাহলে সে অন্যায় কাজ করছে, কিন্তু যে বড়লোক দরিদ্রকে শোষণ করে, অন্যায়ভাবে শোষণ করে, সে তার বাড়িতে ধন মজুত করেছে, তাহলে তার ধন লুণ্ঠন করলে সেটা কখনোই অন্যায় নয়। এইটাই বিড়ালের জবানিতে ব্যক্ত করেছেন। আমরা 1937 সালে লিখলেন দীনেশ দাস কাস্তে কবিতা, কোনো পত্রিকা ছাপায়নি, শেষমেশ আনন্দবাজার পত্রিকায় ছাপিয়েছিল। বেয়োনেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু, শেল আর বোম হোক ভারালো, কাস্তেটা শান দিও বন্ধু। মনে রাখবে দীনেশ দাস তিনি নিজে ব্যক্তিগতভাবে দেখেছিলেন দার্জিলিংয়ের সেখানে চা বাগানে তিনি চাকরি করতে গিয়ে দেখেছিলেন চা বাগানের শ্রমিকের ওপর মালিকদের কি নির্যাতন, কি অত্যাচার, চা বাগানের শ্রমিক মেয়েগুলিকে কিভাবে ভোগ করছে মালিকরা। তিনি কলকাতায় ফিরে এসে তিনি প্রচুর কমিউনিস্ট কেন্দ্রিক বা মার্ক্সবাদী
দর্শনের বইপত্র পড়লেন, নিয়ে লিখলেন কাস্তে কবিতা। আমরা জানি সুভাষ মুখোপাধ্যায় তিনি লিখলেন, প্রভু যদি বলো অমুক রাজার সঙ্গে লড়াই, কোনো দ্বিরুক্তি করব না, নেব তীর ধনুক, দেহ না চললে চলবে তোমার চাবুক। এটা ব্যঙ্গচ্ছলে সুভাষ মুখোপাধ্যায় লিখলেন। এই যে সময় কাল, আমরা আগুন নাটক 1943, আর আমরা যে কবিতাগুলি বললাম, যে ক্ষেত্র নিয়ে কথা বলছি, সেগুলি এই দশকেরই ফসল। এই সময় 1935 সালে প্রগতি লেখক সংঘ স্থাপন করল। প্রগতি লেখক সংঘ, বিশ্ব লেখক সংঘ তৈরি হচ্ছে 1936 সালে 21শে জুন, আর 1935 সালে প্রগতি লেখক সংঘ স্থাপিত হলো, এবং সেটি কোথায় না লন্ডনে ভারতীয় ছাত্ররা 1935 সালে প্রগতি লেখক সংঘ স্থাপন করলো লন্ডনে। আর পরের বছর 1936 সালে জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে হিন্দি সাহিত্যের শ্রেষ্ঠ রূপকার মুন্সী প্রেমচন্দের সভাপতিত্বে নিখিল ভারত প্রগতি লেখক সংঘ তৈরি হলো। মুন্সী প্রেমচন্দকে তোমরা চেনো, হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় যাকে, তারই সভাপতিত্বে মনে রাখবে নিখিল ভারত প্রগতি লেখক সংঘ স্থাপিত হলো লখনৌ অধিবেশনে। আমরা 1943 সালের 22 থেকে 25 মে বোম্বে শহরে, আমরা দেখলাম 1943 সালের 22 মে থেকে 25 মে বোম্বে শহরে প্রগতি লেখক সংঘের তাদের যে সম্মেলন, সেই শেষ দিনে গণনাট্য সম্মেলন অনুষ্ঠিত হয়। আর সেই গণনাট্য সংঘ, প্রগতি লেখক সংঘের সেই যে গণনাট্য সংঘ তৈরি হলো, সেখানে প্রতিনিধিত্ব করলেন আমার এই বাংলা থেকে মনোরঞ্জন ভট্টাচার্য, বিষ্ণু দে, বিনয় ঘোষ, শম্ভু মিত্র এবং বিজন ভট্টাচার্য। এই যে 43 সালে গণনাট্য সংঘ স্থাপিত হচ্ছে, আর এই যে বাংলা থেকে প্রতিনিধিত্ব করছেন বিজন ভট্টাচার্য, শম্ভু মিত্র, মনোরঞ্জন ভট্টাচার্য, বিষ্ণু দে এবং বিনয় ঘোষ, তাদেরই প্রচেষ্টায় মনে রাখবে প্রতিষ্ঠিত হলো আইপিটিএ। তাদেরই প্রচেষ্টায় তৈরি হলো আইপিটিএ, ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, আইপিটিএ, ভারতীয় গণনাট্য সংঘ তৈরি হলো তাদেরই প্রচেষ্টায়। আমরা বলবো যে সমকালীন ভারতবর্ষের যুদ্ধের অভিঘাত, অর্থনৈতিক মন্দা, ফ্যাসিবিরোধী আন্দোলনে জোয়ার, 50-এর মন্বন্তর, এইগুলির বিরুদ্ধে তারা প্রচার চালালো, তারা লেখালেখি করলো, তারা গান গাইলো, এবং সেই সময়কার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ফসল আমরা পেলাম যার হাত ধরে, সেই মন্বন্তরের পটভূমিকায় যিনি খাদ্যাভাব, একটা প্রাকৃতিক বিপর্যয়ে দুর্ভিক্ষ হলো, আর কালোবাজারি যারা বড় বড় ব্যবসাদার, তারা কি করলো, কৃত্রিম অভাব সৃষ্টি করে দিল, ফলে মানুষ আর খাবার পাচ্ছে না। তারপর খাবার ওপর থেকে সাপ্লাই হলেও মাঝখানে আবার মধ্যস্বত্বভোগীরা সেই খাবারগুলো আবার তারা আবার 2 নম্বরই করে তারা কি করছে, কুকুকিত করে নিচ্ছে, ফলে সাধারণ মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। বিজন ভট্টাচার্য তিনি ফুটপাত দিয়ে হাঁটছেন। তার ব্যক্তিগত জীবনী পড়তে গিয়ে আমি দেখেছি তিনি ফুটপাত দিয়ে হাঁটছেন। তিনি বলছেন তার ব্যক্তিগত যে বক্তব্য, তার নিজস্ব বক্তব্য অনুযায়ী তিনি বলছেন যে ফুটপাত দিয়ে হাঁটছি,
মৃতদেহ ডিঙিয়ে যেতে হচ্ছে, না মানুষ মারা যাচ্ছে কোনো যুদ্ধের জন্য নয়, মানুষ মারা যাচ্ছে কোনো রকম প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নয়, মানুষ মারা যাচ্ছে মানুষের তৈরি করা কৃত্রিম একটা অভাব, যে অভাবটা তৈরি না করলে প্রাকৃতিক বিপর্যয় হলেও মানুষ বেঁচে থাকতো। মানুষ মারা যাচ্ছে খাবার পাচ্ছে না বলে। এর থেকে কিছু যন্ত্রণাদায়ক ক্ষেত্র আছে? কলকাতার বুকে ফুটপাতের মধ্যে মানুষের ডেড বডি ডিঙিয়ে যেতে হচ্ছে, বিজন ভট্টাচার্য বলছেন। তিনি নিজে চোখে দেখছেন কিউ লাইন, সেই লাইনে কারা দাঁড়িয়ে, না ভুখা মানুষ, সেই লাইনে কারা দাঁড়িয়ে, কৃষাণ মজুর, তারা দাঁড়িয়ে সেই লাইনে ঘন্টার পর ঘন্টা। তাদের হয়তো দেখা যায় তাদের সেখানে যে চাল পাওয়ার কথা, রেশনের যে চাল পাওয়ার কথা, দোকানে যে চাল পাওয়ার কথা, সেই চাল তারা পাচ্ছে না। সেই চাল তার আগেই মধ্যস্বত্বভোগীরা আত্মসাৎ করে নিচ্ছে। এইরকম একটা পরিবেশে কলকাতার বুকে যখন এই মানুষ মারা যাচ্ছে এবং খাবার অভাবের জন্য মারা যাচ্ছে, তখন বিজন ভট্টাচার্য বলছেন এমন একটা পরিবেশ চলে এসছে যে যারা কলকাতার, যারা বড় লোক, যারা কলকাতার, যাদের খাবারের অভাব নেই, তাদের যে বাড়িতে যে পাইপ আছে, যে পাইপ দিয়ে ড্রেনে জল গিয়ে পড়ে, সেখানে লাইন লাগিয়ে আছে হাত পেতে, যে ওই বাড়ির লোক কখন বাড়ির ওই ফ্যান, ওই ভাতের ফ্যান কি করবে, সেই পাইপ দিয়ে কখন আসবে এবং আমরা হাত পেতে খেয়ে ওইটুকু বাঁচব। এই দৃশ্য বিজন ভট্টাচার্যকে দেখতে হয়েছে। বিজন ভট্টাচার্য এই দৃশ্য দেখেছেন যে ভুকা মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে তাদেরকে কর্পোরেশনের লোকেরা তাদেরকে ওই গাড়ি করে চাপিয়ে, যেমন শহরে কুকুর বেড়ে গেলে যেমন ফেলে দিয়ে আসা হয়, সেই কুকুরের মতো তাদেরকে মৃত, অর্ধমৃত, প্রায় বেঁচে আছে, সে তাদেরকে ওই গাড়িতে তুলে নিয়ে গিয়ে ওই বাইরে ফেলে দিয়ে আসছে, যে মরবি মর, ওখানে মর, শহরটাকে নোংরা করিস না। তার মানে কুকুরের থেকেও নিচতায় বা কুকুরের নিচতায় মানুষকে নামানো হয়েছে। এটাও বিজন ভট্টাচার্য দেখেছেন। তাই বিজন ভট্টাচার্য গর্জে উঠলেন তার লেখনীর মধ্য দিয়ে। তার প্রথম লেখা নাটক আগুন, যার অভিনয়ের মধ্য দিয়ে ভারতীয় গণনাট্য সংঘের পথ চলা শুরু হলো। 5টি ক্ষুদ্র ক্ষুদ্র, আপাত বিচ্ছিন্ন, কারোর সঙ্গে কারোর সেরকম সম্পর্ক নেই, সেই দৃশ্যে এই একাঙ্ক নাটকটি তিনি লিখেছেন। এবং এই নাটকটির মধ্যে আমরা দেখতে পাব যে কিভাবে দৃশ্যের পর দৃশ্য আমরা দেখব, যে দেখো কিভাবে কিউয়ের কথা বলা হচ্ছে, কিভাবে আগুনের কথা বলা হচ্ছে, কিভাবে লাইনের কথা বলা হচ্ছে, আগুনের কথা বলা হচ্ছে, কিভাবে মানুষ দুমুঠো খাবারের জন্যে তারা মরিয়া হয়ে গিয়ে ওইভাবে লাইন দিচ্ছে এবং তাদের ঘরগুলোতে কি অবস্থা দেখো। সেই সঙ্গে দেখতে পাবে, যেমন প্রথম কথা বললাম যে তাদের আগুন লেগেছে, কোথায়? পেটে আগুন লেগেছে। কিসে? খিদের আগুন, খাবারের জন্য আগুন। আর নাটকটার মধ্যে আমরা দেখতে পাই 2 নম্বর যে আগুন, সেই আগুন হলো তাদের প্রতিবাদের আগুন। থেমে গেলে কিন্তু হবে না। বাবু গো, ও বাবু, নবান্ন নাটক, দুমুঠো ভাত দাও বাবু, তোমাদের কি প্রাণ নেই বাবু? মনে রাখবে যে বিয়ে বাড়িতে ওই মন্বন্তরের সময় যে বিয়ে বাড়িগুলোতে একদম নিমন্ত্রণের, সেখানে
সংখ্যার একদম নির্দিষ্টতা ছিল, সেখানে বুড়ো আঙুল দেখিয়ে মনে রাখবে ওই বড় লোকেরা সেখানে কত কত তাদের নিমন্ত্রিত অতিথিকে তাদেরকে আহ্বান জানিয়েছে, কারণ যারাই নিয়ম তৈরি করছে তারাই তো ওখানে আমন্ত্রিত। আমরা সেখানে বৈপরীত্য দেখেছি, বিয়েবাড়ি আলোর ঝলসানি, বিয়েবাড়িতে কত রং বেরঙের সেখানে মহিলারা সেখানে যাচ্ছে, সেখানে কত রকম খাবার, আর তার বিপরীতে ডাস্টবিনে কুকুরের সঙ্গে লড়াই করছে কুঞ্জ রাধিকা প্রধানেরা। বাবু গো, তোমাদেরকে প্রাণ নেই বাবু? এই হচ্ছে বাবুদের ক্ষেত্র, এ হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্র। আমরা আগুন নাটকে তাই দেখব প্রতিবাদের আগুন। আগুন নাটকে জঠরে ক্ষুধার আগুন, প্রতিবাদের আগুন, আর মনে রাখবে সাম্প্রদায়িক সম্প্রীতির একজোট হওয়ার আগুন। আবার বলছি, তিনটে ক্ষেত্র এই নাটকে আসে। জঠরে ক্ষুধার আগুন, আর অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিবাদের আগুন, আর সাম্প্রদায়িক বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষের একজোট হওয়ার আগুন আমরা এই নাটকে দেখেছি। আমরা নাটক থেকে এটাই তিনি বার্তা দিলেন যে যদি আমরা একজোট না হই তাহলে ওই চালের যে ব্যবসাদার সে কিন্তু আমাদেরকে লাথি মারবে। যদি আমরা একজোট না হই তাহলে যে সিভিক রয়েছে সে আমাদেরকে কুকুরের থেকেও আরও নিচতায় নামাবে। যদি আমরা একজোট না হই তাহলে এই যে সাহেবরা যে চাল দিচ্ছে সেই চাল আবার মধ্যেখানে কোন ম্যানেজার সেই চাল ঘাপটি করছে, সব শেষ করে দেবে, আমরাই পড়ে পড়ে মার খাবো। তাহলে আমাদের হিন্দু, মুসলমান, ওড়িয়া, আমাদের ওই অফিসে চাকরি করে মধ্যবিত্ত, মাঠে খাটতে যায়, কৃষাণের কাজ করে, লোকের জমিতে কৃষাণের কাজ করে, বা তার জমি আছে কৃষক, এই সবাইকেই একজোট হতে হবে। একজোট হয়ে কোনো অন্যায় যেন না হয় সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমাদেরকে তারা চোখ রাঙিয়ে আমাদেরকে কথা বলবে তখনই যখন আমরা একা হয়ে যাব। তাই আমাদের একজোট হওয়া প্রচণ্ড দরকার। সেই একজোট হওয়ার আগুন মনে রাখবে, জঠরের আগুন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আগুন, প্রতিবাদের আগুন, এই সব আগুনগুলোকে নিয়ে আমরা বিজন ভট্টাচার্যের তার আগুন নাটক আমরা পড়ব। আমরা আসছি আগুন নাটকের এবার যে পয়েন্টগুলি আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সেগুলিকে উপলব্ধি করার চেষ্টা করো। আমি অনেক দাগ দিয়ে দিয়েছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। দেখো, নাটকের মোট 5টা দৃশ্য তোমরা দেখতে পাবে, 5টি দৃশ্য আছে। সেই 5টি দৃশ্যের মধ্যে দেখো, প্রথম দৃশ্যে খুব ভালো করে লক্ষ্য করবে, প্রথম দৃশ্যে একটি কৃষাণের পরিবার, প্রথম দৃশ্যে কৃষাণের পরিবার, মনে রাখবে সেই কৃষাণ কিন্তু মুসলমান। কারণ কেন মুসলমান? কারণ আজানের শব্দ কানে আসছে। আমরা যখন প্রথম দৃশ্যটা দেখছি তখন সেই দৃশ্য যখন আমরা সেখানে যখন লেখক লিখছেন, নাট্যকার, তখন দেখবে যে সেখানে উল্লেখ আছে যে আজান, ভোরবেলায় আজানের ডাক কানে ভাসছে। এবং আমাদের উল্লেখও আছে নাটকের পরিচিতিতে, চরিত্র পরিচিতিতে, সেখানে কৃষাণ কিন্তু উল্লেখ আছে, দেখবে মুসলমান ভাই। কেমন? তো আমরা নাটক শুরু হচ্ছে কিন্তু প্রত্যুষকাল দিয়ে। প্রত্যুষকাল, কমরেড নবযুগ আনবে, কমরেড নবযুগ আনবে, আমাদেরকে নবযুগ কিন্তু আনতে হবে। প্রত্যুষকাল মানে কিন্তু নাটকটার ইনার মিনিং আছে। প্রত্যুষকাল, নতুন সকাল আনতে হবে। তার আগেও দিনের সকাল হয়েছে, তার আগের দিনের সকাল হয়েছে, কিন্তু আজকের সকালটা আলাদা। তাই নাটক কিন্তু একটা সকাল দিয়ে শুরু হচ্ছে, তোমার আজকে নতুন কিছু একটা কিন্তু হবেই।
তাই তো তার এই নাটক। দেখবে মোট 4 বার মোরগ ডাকার আওয়াজ আছে, কাক ডাকার আওয়াজ আছে, ভোর জনতিনেক লোক কাপড় মুড়ি দিয়ে শুয়ে আছে, এবং আমরা দেখতে পেলাম যে প্রথমেই নাটকে যে আগুন আছে সে আগুন হচ্ছে বিড়ির আগুন। বিড়ির আগুন, মনে রাখবে, বিড়ি একটা নেশার দ্রব্য। বিড়ি একটা নেশার দ্রব্য। মানুষ নেশা, মনে রাখবে, 3 রকমভাবে করে বলে আমার মনে হয়। নেশা 3 রকমভাবে হয়। এক হচ্ছে বড় লোকেরা শখে নেশা করে, আর ছেলে ছোকরারা পিকনিকে গিয়ে বা ঠাকুর বিসর্জনে নেশা করে, আর জঠরের যন্ত্রণা ভুলে থাকার জন্যে সাধারণ খেটে খাওয়া মানুষ নেশা করে বিভিন্ন ধরনের, মনটাকে সরিয়ে রাখার জন্যে। অস্পষ্ট আলোয় বিড়ির আগুনের আনাগোনা বেশ সুস্পষ্ট। বিড়ি ধরায় আমরা প্রথম আগুন কিন্তু নাটকে পেয়েছি, বিড়ি ধরানোর আগুন। তাহলে জঠরের আগুনকে ভুলে যাওয়ার জন্যে তাকে বিড়ি ধরাতে হচ্ছে, তাকে ওই নেশার মধ্যে একটু সরে যেতে হচ্ছে, মনটাকে সরাচ্ছে। আমরা যে পরিবারটা পাচ্ছি সেই পরিবার, মনে রাখবে, কলমি শাক তোলে তারা, দাঁতন কাঠি তোলে তারা, আর ওই কলাটলা এগুলো তুলে তারা কি করে, তারা বিক্রি করে। সাধারণ কৃষাণ তো। আমরা যেমন সাঁঝ সকালের মা গল্পে মহেশ্বাতা দেবীর সে গৌরবীকে দেখেছিলাম বা হারার মাকে দেখেছিলাম, সেই রকম আর কি, কৃষাণ সাধারণ। তো এগুলো মুসলিম পরিবারের পুরুষ নারীরাই বেশি করে। সেই জন্য দেখো মহেশ্বাতা দেবী, তিনি যেহেতু ফিল্ডে নেমে তিনি কাজ করতেন, তিনি জানতেন, সেই জন্য হারার মা, হারা মানে হারুন সালেম, তো ওগুলো মুসলিমরা বেশি করতো, গৌরবী করতে গেছিল, ছেলে তাড়িয়ে দিয়েছিল। তাই আমরা এখানে বলবো যে নেত্তর মা নিতাই নিতু সে মোরগ ডাকছে, এবং সিম্পল একটা পরিবার, একটা ক্ষেত্র। আমরা ওই শাক পাতা এসব বিক্রি করতে যাবে, আর 9 দিতে হবে। কি এক 9-এর তাল হয়েছে। এই যে নাটকের প্রথম দৃশ্যে আমরা গুরুত্বপূর্ণ, মনে রাখবে, গুরুত্বপূর্ণ জায়গা পেলাম। মানে আমাদের নাটকের মূল যে স্রোত, সে স্রোতের সঙ্গে পেলাম, সে সত্যি হচ্ছে যে 9 এগো চাল কিনবি, ওইগুলো বিক্রি করে শেষ পরে তো 9 এগে চাল কিনবি। 9 এগে এই লাইন, কিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের নাটকে। কিউ অর্থাৎ প্রত্যেকটা দৃশ্যের মধ্যে, মনে রাখবে, কিউ থাকতে হবে। এই নাটকের প্রত্যেকটা দৃশ্যের মধ্যে কিউ থাকবে, প্রত্যেকটা দৃশ্যের মধ্যে। তাহলে প্রথম দৃশ্যে আমরা দেখলাম ওগুলো বিক্রি করে কিউয়ে দাঁড়াও, টাকা তো দিতেই হবে, কিন্তু তবুও চাল পাবে না, সেই জন্য কিউয়ে দাঁড়াতে হবে। তাহলে লাইন, খাবারের জন্য লাইন। আমাদের মনে পড়ে নিশ্চয়ই মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প, বিখ্যাত গল্প, কে বাঁচায় কে বাঁচে। মনে রাখবে, একদম এই প্রেক্ষাপটেই লেখা। মৃত্যুঞ্জয়কে মনে পড়ে তোমাদের নিশ্চয়ই, সেও কিন্তু, মনে রাখবে, একটা ওই ছেঁড়া কাপড় পরে সে কিন্তু ওই ফুটো থালা নিয়ে দাঁড়িয়েছিল। তো আমরা বলবো কি এক 9-এর তাল হয়েছে। এই হচ্ছে প্রথম দৃশ্যের মূল জায়গা। লাইন দিতে হবে খাবারের জন্য। দ্বিতীয় দৃশ্যে দেখো কৃষকের পরিবার। দ্বিতীয় দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি এক কৃষাণের পরিবার দ্বিতীয় দৃশ্যে। তো সেই যে কৃষাণের পরিবার আমরা দ্বিতীয় দৃশ্যে পেলাম, আমরা প্রথম দৃশ্যে, এখানে একটু ভুল হলো আমার, প্রথম দৃশ্যে কৃষকের পরিবার আর দ্বিতীয় দৃশ্যে আমাদের কৃষাণের পরিবার, মানে আমি একটু উল্টো বললাম। তো সেই কৃষাণ, তার ওই এক ফালি উঠোন এবং সে মাঠে চাষ করে, তার মাঠে ফসল
হয়, এবার তো অজন্মা, আর এখানে তো ফসল হবে না, ফলে তার প্রচুর খাদ্যাভাব। কিন্তু এই দ্বিতীয় দৃশ্যে তোমরা ভালো করে লক্ষ্য করবে, গরু ডেকে উঠল, তার মানে পুরোপুরি মাঠে সে যাবে। কিন্তু নাইন কেষ্টর মার সঙ্গে সকাল সকাল গিয়ে নাইনের একেবারে পেরথমে দাঁড়াতে পারিস নে, নাইনের পেরথমে দাঁড়াতে একদম। এই দৃশ্যে যদি বলো একটা পয়েন্ট আমি ধরবো, তাহলে এই নাইনের পেরথমে দাঁড়াতে পারে নাইন একটি কৃষক পরিবার গিয়ে বলছে লাইনে দাঁড়ানো, হিন্দুর পরিবার গিয়ে বলছে লাইনে দাঁড়ানো। তৃতীয় দৃশ্যে আমরা দেখছি কারখানার শ্রমিক। এই তৃতীয় দৃশ্যটি একটু বিস্তারিত, কারণ এখানে সতীশ আছে, সতীশের তার মেয়ে ফুলকি আছে, সতীশের স্ত্রী ক্ষীরি আছে, আর সতীশের সহকর্মী জুরন আছে। এই ক্যারেক্টারগুলো এখানে রয়েছে। এখানে আমরা আবার আগুন পেয়েছি, আমরা পাচ্ছি বিড়ির আগুন, আমরা দেখতে পাচ্ছি বিড়ির আগুন রয়েছে। আমরা তারপর দেখতে পাচ্ছি চুলোতে আগুন। বলো নাটকটা নিখুঁতভাবে পড়লে তুমি আগুনগুলোকে মার্ক করতে হবে। চুলোতে আগুন, বলে কেন চুলোতে আগুন কোথায় পেলেন? না রে কারখানায় যাব না তো, কোন চুলোর উল্লেখ আছে, সেই চুলোর আগুনের উল্লেখ আমরা পাচ্ছি, আমরা বিড়ির আগুনের উল্লেখ পাচ্ছি, এবং পুরোপুরি লাইনের একাধিকবার উল্লেখ রয়েছে। জুরন বলছে কেন রে সে লাইন দিচ্ছে না? সতীশ বলছে আরে দূর তোর নিকুচি করলো তোর লাইনের, কাল সারাটা দিন দাঁড়িয়ে ফুলকি আর মা তো শুধু হাতে ফিরে এসেছে, সারাটা দিন দাঁড়িয়ে কোথায় দাঁড়িয়েছে? লাইনে। এখন সকালবেলায় তো আবার পেটে আগুন লেগে গিয়েছে। এই যে পেটে আগুন লেগেছে, কিসের আগুন? খিদের আগুন, খাবারের জন্য আগুন। শালা খিদে পেরলিয়ে কি কাজে যেতে মন যায়? কোম্পানি 3 মাস হলো রোজই চাল দিচ্ছে করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা পেটের খিদের জন্য অতিষ্ঠ হচ্ছে সতীশ। সে অতিষ্ঠ হতে হতে আমরা এখানে আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আমাদের মনে পড়ে নিশ্চয়ই শাস্তি গল্প, আমাদের মনে পড়ে শাস্তি গল্পে ছিদাম এবং দুঃখীরামকে, যেহেতু শাস্তি গল্প মনে রাখবে আরো অনেক আগে লেখা, তাই সেখানে শোষণ ছিল জমিদারের, আর এখন শোষণ হচ্ছে কার? ব্যবসাদারের। এখন শোষণ হচ্ছে কারখানাদারের, এখন শোষণ হচ্ছে কার? ধনতন্ত্রের। আর সেই সময় শোষণ ছিল জমিদারের। ক্ষেত্র কিন্তু একই। দুঃখীরাম ছিদাম দেখবে তারা জমিদারের বাড়ি তারা ছাওয়াতে গেছিল, খড়ের চাল ছাওয়াতে গেছিল। তারা কুড়ি পরিবারের, তারা ভালো খড়ের চাল ছাওয়াতে পারে, তো তাদেরকে সারাদিন কাজ করিয়েছে। এত বদমাইশ সে জমিদার, সারাদিন কাজ করিয়ে তাদেরকে কিছুই দেয়নি, খালি পেটে বাড়ি এসছে। তো যখন বাড়ি এলো তখন দেখবে একদম, এখানটা আমরা বলবো যে রবীন্দ্রনাথের ওই গল্প আর এই নাটক পড়লে আমার তো একবারে মনে হয় না কোনো পার্থক্য আছে, শুধুমাত্র যুগের পার্থক্য। ওটা জমিদার কেন্দ্রিক, এটা ধনতন্ত্র কেন্দ্রিক। দুঃখীরাম ছিদাম বাড়িতে ফিরে এলো, ফিরে আসার পরে দুঃখীরাম তার স্ত্রী রাধাকে বলেছে দে ভাত দে। আসলে দুঃখীরাম ভাত চাইলেই তো হবে না, বাড়িতে চাল কোথায়, তাই যে ভাত রাঁধবে সে, সেই জন্য রাধা সে পুরো একদম ঝাঁঝিয়ে বলেছে যে ভাত চাইলি ভাত পাবি, চাল দিয়ে গেছিলি তাই যে ভাত দেব, নিয়ে মুখে একটা রাধা কি বলে দিয়েছে, সেটা রবীন্দ্রনাথ উল্লেখ করেন। দুঃখীরাম তাকে এত জমিদার শোষণ করেছে, এত খাটিয়েছে এবং পেট খালি, তো দুঃখীরাম তখন তার হাতের কাঁটাইটা নিয়ে
রাধার গলাতে চুপিয়ে দিয়েছে, রাধার সঙ্গে সঙ্গে মারা গেছে। তাহলে ছেলে মেয়েরা এই গল্পে পরবর্তী ঘটনায় কি হয়েছে আমার সেটা বলার বক্তব্য নয় এখানে। আমার বক্তব্য হচ্ছে দুঃখীরাম যে রাধাকে মারল, শুধু দোষটা দুঃখীরামের না, সেই দোষের ভিতটা খনন করলো জমিদার। এইটা একজন পাঠককে রিড করতে হবে। সতীশ সে দেখো আমরা এখানে দেখতে পাই যে সতীশ এই দারিদ্রপূর্ণ ফ্যামিলিতে দেখবে ওই দারিদ্রটার জন্যে ঝামেলা হয়। একের সঙ্গে অপরের কোনো সমস্যা নেই, কিন্তু দারিদ্রটা একটা ক্যারেক্টার হয়ে যায়। তাহলে এখানে দারিদ্র তো সৃষ্টি করা দারিদ্র, প্রাকৃতিক বিপর্যয়ের থেকে অনেক বড় দারিদ্র এখানে ঘনিয়ে এসেছে ওই মহাজনের বা ধনতন্ত্রের শোষণে। সেই জন্য দেখো সতীশ সেখানে বলছে যে খিরি বলছে ঠেলতে হবে তা মেয়ে মানুষ কি করবে শুনি, নিজে হাতে করে আনলে তো কাল 1.5 চাল কর্জ করে ধার করে এনেছিল 1.5 চাল, তার ভিতরে 1 চাল চালের ভাত তো নিজেই খেয়ে নিলে, তার ভিতরে 1 চাল নিজেই খেয়ে নিল। এখন সকালবেলায় তোমার পিন্ডি জোগায় করতে কে বলো তো, খামোকা চেঁচাচ্ছে ভোরবেলায়। এই যে বললো পিন্ডি জোগায়, মানে ওরও তো পেটে খিদে। কালকে সে 1.5 চাল ধার করে এনেছিল, 1.5 চাল সে ধার করে এনেছিল কালকে, তা সেইটা তো 1 চাল সে নিজেই খেয়ে নিয়েছে। তা তখনও বলছে আমি পিন্ডি কোথা থেকে জোগাবো, তুমি যে খাবে এবার সেটা কোথা থেকে জোগাবো, সেটা পিন্ডি কথাটা বলছে, মানে রেগে গেছে। ঠিক দেখো রাধার মতো বক্তব্য, খামোকা চেঁচাচ্ছি দেখলে তুই, তোর খিরি আজকের বড় ট্যানটানিনি কথা হয়েছে, তোর সে মুখের সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে দেবো। মানে দুঃখীরাম তো কোনো কথাই বলেনি, কাঁটারি চালিয়ে দিয়েছিল। এখানে সতীশ একটু কথা বলল, কি বাকি রেখেছ, পরনে নেই কাপড়, পেটে নেই ভাত, বড় সুখেই রেখেছ, আবার লম্বা চওড়া কথা, লজ্জা করে না? পুরুষ মানুষ তোমাকেই এই প্রথম দেখলাম, দেখেছ গা কেলোর বাবা কেলোর মাকে কি হালে রেখেছে, কি আমার পুরুষ মানুষ রে, দেখ মুখ সামলে কথা বলিস খিরি, এই বলে দিলাম, নইলে লাথি মারল। এই লাথির মারল, তখন আমরা সতীশকে রেগে গেলে হবে না, তখন আমরা সতীশের প্রতি বীতশ্রদ্ধ হলে আমি নাটকটা বুঝতে পারলাম না। বাড়ির একটা পুরুষ মানুষ হয়ে দুটো চালের জোগাড় করতে পারছে না, বাড়িতে একটা পুরুষ মানুষ হয়ে তার সন্তানের প্রতি দুটো খাবারের দায় দায়িত্ব পালন করতে পারছে না, এবং তার স্ত্রী নাজাল হয়ে যাচ্ছে সংসারটা চালাতে গিয়ে। ফলে তার স্ত্রীর যে কথাগুলো, সেই কথাগুলো বেরিয়ে আসছে শোষণের সূত্র ধরে। আর সতীশ যে লাথি মারলো, সেই লাথিটা বেরিয়ে এলো শোষণের সূত্র ধরে। দুঃখীরাম যে কাঁটা এটা নিজের স্ত্রী রাধাকে মারলো, সেই খিদে থেকে, সেই আগুন থেকে, সেই আগুনে তার স্ত্রী মারা গেল, জঠরের আগুনে, মনে রাখবে দুঃখীরামের ছেলেটা বাচ্চা ছেলে। দেখো এখানে মারল সতীশ, কে কাঁদছে, খিরি কাঁদছে, ফুলকি কাঁদছে, মর্গে যা। সত্যিই তো মানুষ মরছে তোমাদের শোষণে। এখানে সতীশ খিরিকে মারেনি, এখানে খিরি ফুলকিকে মারেনি, এখানে তাদের এই যে কঠিন অবস্থা, সেটা তোমাদের শোষণে সাম্রাজ্যবাদী সেই শক্তি, ধনতান্ত্রিক শক্তি, সেই মধ্যসত্ত্বভোগী তাদের শোষণে। তাই নাটকের চতুর্থ দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি আবার একটা প্রেক্ষাপট চেঞ্জ, সব টুকরো টুকরো।
আমরা চতুর্থ দৃশ্যে আমরা দেখছি মধ্যবিত্ত একটি কেরানির ফ্যামিলি, মধ্যবিত্ত কেরানি হরেকৃষ্ণবাবু, তাকে বড়বাবু বলা হয়। হরেকৃষ্ণবাবু তিনি চাকরি করেন, মধ্যবিত্ত কেরানি। এই মধ্যবিত্ত শ্রেণী এরা কিন্তু মনে রাখবে সব সময়, এরা কিন্তু মধ্যবিত্ত শ্রেণী মনে রাখবে এরা এতটা ব্যালেন্স রেখে চলার চেষ্টা করে। মধ্যবিত্ত শ্রেণী তুমি কোনো আন্দোলন করতে যাও, দেখো পিছনেও থাকবে না, সামনে থাকবে না, মাঝে থাকবে। মধ্যবিত্ত মানে ক্যারেক্টারটাই সেরকম। মধ্যবিত্ত শ্রেণী দেখবে তৃণমূলও করবে না, বিজেপিও করবে না, ঠিক আছে। এরা দেখবে সুবিধাটা যেদিকে সেদিকেই করবে, ঠিক আছে। তো সেই চিত্রটা তুমি কিন্তু এই নাটকের মধ্যে পাবে হরেকৃষ্ণবাবুর মধ্যে। হরেকৃষ্ণবাবু বুঝে শুনে কথা বলবেন, বুঝে শুনে। যখন দেখবেন শাসক বলবান, তখন তিনি শোষিতকে বলবে সরে যাও। যখন দেখবেন শোষিত একজোট হয়েছে, তখন তিনি বলবেন আমার ভুল হয়েছে। মনে রাখবে মধ্যবিত্ত শ্রেণী যদি বিজেপিকে ভোট দিয়ে দেয়, যদি তৃণমূলে কেউ দেখে ফেলে, তাহলে গিয়ে বলবে আমার অন্যায় হয়ে গেছে। যদি বিজেপি চলে আসে, তাহলে তৃণমূলকে বলবে বেশ করেছি, দিয়েছি। মানে মধ্যবিত্ত শ্রেণী কোনো ক্যারেক্টার ঠিক নেই। মধ্যবিত্ত শ্রেণী প্রচণ্ড দোলাচলা চলে। মধ্যবিত্ত শ্রেণী সকালে সরস্বতীকে ডাকে, দুপুরে লক্ষ্মীকে ডাকে, রাত্রেবেলা মা মনসাকে ডাকে। এদের কোনো ঠাকুর দেবতার ঠিক নেই। মধ্যবিত্ত শ্রেণী কাকে যে ভালোবাসে নিজেই জানে না। মধ্যবিত্ত শ্রেণী কি যে চায় নিজেই জানে না। এত ডিসব্যালেন্স মধ্যবিত্ত শ্রেণী। মধ্যবিত্ত শ্রেণী নিয়ে কোনোদিন কোনো আন্দোলন হয় না, মনে রাখবে। জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয়ে আমার চড়া। জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয়ে আমার চড়া। চোরাবালি আমি, দূর দিগন্তে ডাকি কোথায় ঘোড়সওয়ার। মধ্যবিত্ত শ্রেণী হচ্ছে চোরাবালি। বিষ্ণুদের ঘোড়সওয়ার কবিতায় একদম মধ্যবিত্তের জবানিতে বলে দিয়েছেন সেটা, চোরাবালি আমি। ওগো ঘোড়সওয়ার, তুমি এসে আমাকে নিরেট করো বাবা, আমি চোরাবালি বটি। আমার কোনো কিছু ঠিক নেই, ওপরটা দেখুন দাঁড়ি। তা দেখো হরেকৃষ্ণ বাবুর সূক্ষ্ম জায়গাটা ধরার চেষ্টা করো। মধ্যবিত্ত শ্রেণী, তার বাড়িতেও চা নেই, চিনি নেই, চাল নেই, খালি চুলোটা আছে, আগুনটা আছে, চুলোটা আছে। সেই চুলোটা রয়েছে, কিন্তু রান্না করার যে আগুনের ক্ষেত্র, সে আগুনের মূল ভিতটা রয়েছে, কিন্তু মূল আগুনটা সেখানে নেই। তো ভোঁদার কাছে শুনলো নাকি 2 করে চাল দেবে আর কি, 2 করে। তো বেলা 10টার মধ্যে অফিস যেতে হবে, এদিকে 12টার আগে থেকে কিছু পাওয়ার আশা নেই, ওকে তো অফিস যেতেই হবে, উনি তো অফিসে কাজ করেন। তো এই যে তার অফিস যাওয়া, এই যে অফিস থেকে বাবুদের দেওয়া থাকার ব্যবস্থা, সেগুলো কিছু ব্যবস্থা হবে না। কারণ এই যে বললাম, বাবুরা সেখানে অফিস থেকে দিতে গেলেও মাঝখানে ম্যানেজার খেয়ে দেবে। সেসব কেলেঙ্কারির কথা বলো না কিনে, যে কেলেঙ্কারির কথা, চাল ডাল এনে কর্তারা আবার সেগুলো চড়া দামে বাজারে ছাড়ছেন। চাল ডাল আনছে নিয়ে কর্তারা মানে মাঝের ওগুলো, ওই যে বললাম ম্যানেজার বাবুরা, এরা সব। তো ব্যবসা, সব ব্যবসা। এদিকে লোকে জানছে যে আমার খুব সস্তা দরে চাল পাচ্ছে, আমরা খুব সস্তায় চাল পাচ্ছি, আসলে কিন্তু তার সুবিধা ভোগ করছে ম্যানেজার আর মোসাহেবরা। যে রক্ষক সেই হয়ে যাচ্ছে কি ভক্ষক। একেবারে এখানে একটা চালচিত্র হরেকৃষ্ণবাবু তুলে ধরলেন। তিনি অফিসের ব্যাপারটা ভালো বোঝেন, তিনি ভিতরে কি হচ্ছেন ভালো বুঝতে পারছেন। দেখো এই অবস্থাতে আমরা নাটকের শুরুতে দেখেছি ভোরের আজান দিচ্ছে। আমরা নাটকে দেখতে পাচ্ছি এই দৃশ্যে এসে ঠাকুর নমস্কার করে বেরোলে না, তারপর দেবতার উদ্দেশ্যে প্রণাম জানালো। মনে রাখবে 1943 সালে একটা নাটক, ঠাকুরকে ডেকে কিছু হবে না, ঠাকুরকে খেয়ে দিয়ে ডাকলেই ভালো হয়। তুমি অসময়ে ঠাকুরকে ডেকে তুমি কিছুই পাবে না। ফলে এই নাটকে যেন ঠাকুরকে ডাকা একটা যেন উপহাসের মতো লাগে। এই নাটকে ভোরের আজান যেন একটা উপহাসের মতো লাগে। মানুষ যখন ফুটপাতে মরে পড়ে থাকছে, তখন তারা কি তার আগে ঠাকুরকে ডাকেনি? মনে রাখবে ঠাকুর, মনে রাখবে আমরা ঠাকুর বলতে যেগুলো বুঝি,
ঠিক আছে, ঠাকুর বলতে মন্দির মসজিদে যে আল্লাহ ঠাকুর সব বুঝি, দেখবে তাদের সঙ্গে আমাদের সুসময়ের ভালো সম্পর্ক হয়, অসময়ে দেখবে তারা কেউই আমাদের সঙ্গে থাকে না। অসময়ে আমি একটি একটি প্রবন্ধ পড়াচ্ছিলাম, বসন্তের কোকিল। সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারণ নয়। অসময়ে এমনকি ঠাকুর দেবতা তোমার নয়। সেই জন্যই দেখবো আমাদের করোনা যাদের হয়েছিল তাদের কারো ঠাকুর দেবতা করোনা সারায়নি, কিন্তু করোনা সেরে যাওয়ার পর ঠাকুর দেবতার সঙ্গে ভালো সম্পর্ক আমাদের হয়ে গেছে, খুব সুন্দর সম্পর্ক আমাদেরই হয়েছে দেখবে। তো এইরকম অবস্থায় ঠাকুর নমস্কারটা একটা উপহাসের একটা পাত্র করে তোলে আমাদেরকে। দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হরে কৃষ্ণ বাবু প্রস্থান করলেন। মধ্যবিত্ত শ্রেণী খুব ঠাকুর ভক্ত হয় এবং সেই ভক্তের কোনো মানই নেই। চলো দেখো হরে কৃষ্ণবাবু ক্যারেক্টারটা দেখো, সূক্ষ্মভাবে দেখবে। ছোট্ট নারদ তো, পঞ্চম দৃশ্যে চলে আসি। চালের দোকানের সামনে কিউ, চালের দোকানওয়ালা এখনো দোকান খোলেনি, হট্টগোল, চিৎকার চেঁচামেচি চলছে, বিভিন্ন টাইপের লোক সব, প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, চতুর্থ পুরুষ, সিভিক গার্ড আছে যার মধ্যে কোনো মানবিকতা নেই, যে প্রশাসনের হাতিয়ার হিসেবে কাজ করছে, মানুষকে মানুষ বলে জ্ঞান করে না। ওড়িয়াও আছে, ওড়িয়াও সেখানে রয়েছে, উদ্বাস্তু রয়েছে। তো উড়িষ্যা থেকে নাকি চাল আসার কথা, তো উড়িয়াকে জিজ্ঞেস করেছে, বলছে আমি কোথায় চালের খবর জানবো, উড়িষ্যা থেকে চাল আসার কথা ও কী করে জানবে, সাধারণ খেটে খাওয়া মানুষ। তা সেই ওড়িয়া মানুষটি মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি কোনো সীমারেখা নেই। আমরা এখানে মুসলমানকে দেখতে পাবো, আমরা এখানে একদম হিন্দুকে দেখতে পাবো। এই যে একটা বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের বিভিন্ন এলাকার মানুষের যে কিউ, তারা প্রত্যেকে কিন্তু মনে রাখবে এক, কারণ তাদের জঠরের আগুন, সেই জায়গায় তারা কিন্তু এক। এইটা তাদেরকে প্রথম বুঝতে হবে। উড়িষ্যা থেকে চাল এসছে, মেরে দিয়েছে তারা, দোকান হঠাৎ খুললো, দেখো দোকানির চেহারাটা দেখো একবার, টাকা পয়সা মেরে 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 কীরকম হয়েছে দেখো, মোটা নাদুস নুদুস তেল কুচকুচে দোকানি, ফতুয়ার নিচে বুড়িটা একদম প্রকাশ পাচ্ছে, গঙ্গা জল ছিটুচ্ছে। আবার পেলে তুমি ঠাকুর দেবতা দেখো, ক্যাশ বাক্সে ধনুচি দিচ্ছে আর লোককে ঠকিয়ে খাচ্ছে। সিদ্ধিদাতা গণেশকে একটা পেন্নাম জানালো, পুরো 2 নম্বরই। এত বড় ভুড়িটা হলো কি করে তার? এবং একটি বিজ্ঞাপন লটকানো আছে, খুচরা নাই, খুচরা দিতে পারবে না। সিভিক গার্ড সে লাইনটা ঘুরে যায়, লাইন লাইন লাইন। প্রত্যেকটা দৃশ্যের মধ্যে আমরা লাইনের প্রসঙ্গ পেয়েছি। আমরা এখানে বলবো যে সিভিক গার্ড সে কি অমানবিক কাজ করছে। তার অমানবিক কাজ এটাই, যে লাইনের মধ্যে আছে হয়তো সে একটু বাথরুম করতে গেছে, সে আবার ঢুকতে এসছে, তাকে এমনভাবে তাড়িয়ে দিচ্ছে, এমনভাবে তাকে কুকুরের মতো দেখছে, সেই চিত্র আমরা দেখতে পেয়েছি। 2 বার এই কাজ করেছে, 2 বার। একজনকে সে লাইন থেকে হিঁচড়ে টেনে বের করে দিল। সে দ্বিতীয় পুরুষ, মনে রাখবে 2 জনের প্রতি আচরণ করেছে, চতুর্থ পুরুষ এবং দ্বিতীয় পুরুষ। এই পুরুষগুলোর নাম তোমাকে মনে রাখতে হবে। সে বলছে ভোর 5টা থেকে আমি লাইন দিয়ে আছি। তা সিভিক বলছে লাইন ছেড়ে কে বেরিয়ে যেতে বলেছিল? তো লাইন ছেড়ে সে বেরিয়ে যাবে না, সে তো আবার ফিরে এসছে, তার হয়তো বাথরুম পেয়েছে সেই জন্য সে গেছে। ক্ষমতার অপব্যবহার করছে। একটা লোকের গালের ওপর চপের ঘাত করে দিল সিভিক ভলেন্টিয়ার, সিভিক গার্ড। চালাকে পেয়েছে, লুটের মাল না, বারবার ঢুকছো মামার বাড়ি আবদার, মিথ্যা করে বলছে, বারবার তুমি ঢুকছো বেরিচ্ছ। সে ঢোকেইনি, সে লাইন ছেড়ে যায়নি। সে কে? চতুর্থ পুরুষ, তাকে মারলো। তাহলে দ্বিতীয় পুরুষকে সে ধমকাচ্ছে, সে 5টা থেকে লাইন দিয়েছে, তার সত্ত্বেও একবার বেরিয়েছিল সে বাথরুম করার জন্যে। আবার চতুর্থ পুরুষ
তাকে সে বলছে মিথ্যা করে যে তুমি বেরিচ্ছ ঢুকছো, তুমি কোথায় চাল রাখছো 2 নম্বরই করে। সে বেচারা সব করেইনি। তৃতীয় পুরুষ বলছে কেন বেচারিকে খামাখা মারধর করছেন, কেন মারধর করছেন ওকে? এই যে মানুষ জাগছে, দেখো চতুর্থ পুরুষকে মারছে, তখন তৃতীয় পুরুষ জাগছে। এই জাগাটা, এই 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 একসঙ্গে আগুনটার খুব দরকার। আগুন আগুন তবু আগুন বেণী মাধব, আগুন আগুন বেণী মাধব, আগুন জ্বলে কই, আগুন আগুন থাকতেই হবে। মুসলমান কি বলছে? ওর কি দোষ আছে মশাই যে আপনি মেরে বসলেন? এই প্রতিবাদ, মুসলমানের প্রতিবাদ, সেখানে তৃতীয় পুরুষের প্রতিবাদ আমরা এখানে দেখতে পাবো। যখন ওই সিভিক গার্ড, যখন তার প্রাধান্য, তার তো প্রাধান্য রয়েছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে হরে কৃষ্ণ বাবু তিনি বলছেন, আরে বাবা লাইনে ঢুকতে দিচ্ছে না তো যা না, গিয়ে আবার পিছনে দাঁড়াগে, চাল পাওয়া নিয়ে তো কথা। এই মধ্যবিত্তের সব জায়গায় ওই পেকাল মাছের মতো তার অবস্থা, মধ্যবিত্তের দোদুল্যমানতা। মধ্যবিত্ত এখানে সে দেখছে সিভিকের তার পাওয়ার বেশি, সে যখন ওকে চোর বলছে, ও চাল নেয়নি তা সত্ত্বেও চোর বলছে, তখন হরে কৃষ্ণ বাবু সে শুধুমাত্র ওই গা বাঁচিয়ে চলা, বাবু পিছনে যাও। কেন প্রতিবাদ করতে পারছেন না? না, হরে কৃষ্ণ বাবুরা প্রতিবাদ করে না। হরে কৃষ্ণ বাবুরা বলে মেনে নাও, এই মেনে নাও মেনে নাও। এরকম করে করে এই মধ্যবিত্ত শ্রেণী এরা গোটা সমাজটাকে শেষ করে দিচ্ছে। মনে রাখবে, হরে কৃষ্ণ বাবুরা খুব ভয়ঙ্কর লোক। দেখো সেখানে ও খুব যে দরদ দেখি, যান না আপনি গিয়ে 500 লোকের পেছনে দাঁড়ান গে। তৃতীয় পুরুষ দিয়ে দিল একদম। এই তৃতীয় পুরুষটা খেটে খাওয়া মানুষ, একদম মুখের ওপর দিয়ে দিল। তা আপনি গিয়ে দাঁড়ান পিছনে, নিয়ে জায়গাটাকে ছেড়ে দিয়ে। দারুণ উত্তর দিয়েছে তৃতীয় পুরুষ। আমরা এখানে দেখেছি যে তৃতীয় পুরুষ বলেছে লোকে পয়সা দিয়ে চাল নেবে, তার আবার ফুটুনি দেখো না, কেন উনি মিথ্যে ওকে বার করে দিলেন বলুন তো? সেই 5 ক্রোশ 6 ক্রোশ দূর থেকে এসেছে বেচারি দুটো চালের জন্যে, আর উনি দিলেন তাকে বের করে। এটা তৃতীয় পুরুষ বলছে। তাহলে হরে কৃষ্ণবাবু যখন তাকে বলছে জানো পিছনে গিয়ে দাঁড়া, চাল পাওয়া নিয়ে তো কথা, তখন তৃতীয় পুরুষের প্রতিবাদ করবে ওই মধ্যবিত্ত শ্রেণীর এগেনস্টে। ওই হরবাগ দিয়ে প্রতিবাদ করবে, মধ্যবিত্ত শ্রেণী প্রতিবাদ করতে যাবে না। মধ্যবিত্ত সবসময় বুঝে শুনে প্রতিবাদ করে। তুমি রাস্তা দিয়ে হাঁটছো, তোমাকে একটি ছেলে ডিস্টার্ব করলো, আমি তখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন সেই ছেলেটাকে গিয়ে আমি তাকে যার পর নাই অপমান করবো, গেট চট থাপড়ো মারতে পারি আমি, হ্যাঁ মারবই। কিন্তু ছেলেটি যদি এলাকার প্রধানের ছেলে হয় না, আমি না তখন আকাশে চাঁদ দেখব। মধ্যবিত্ত শ্রেণী এত ডেঞ্জারাস, এরা বুঝে শুনে প্রতিবাদ করে। সেইটাই মনে রাখবে, এই নাটকে দারুণভাবে দেখানো হয়েছে হরে কৃষ্ণবাবুর মধ্য দিয়ে। দেখো সিভিক সেখানে বলছে যে চতুর্থ পুরুষ বলছে কেন, উনি তো ঠিকই বলেছেন, পরের জন্য দরবার করতে হবে না আপনাকে। তৃতীয় পুরুষকে বলছে সিভিক, তখন চতুর্থ পুরুষ বলছে কেন, উনি তো ঠিকই বলছেন না। তার মানে তৃতীয় চতুর্থ পুরুষ এক হয়ে গেল, তৃতীয় চতুর্থ পুরুষ এক হয়ে গেল, হরে কৃষ্ণবাবু আলাদা হয়ে গেল। সিভিক বলছে থাক, তোকে দালালি করতে হবে না, যা ভাগ ভাগ এখান থেকে। চতুর্থ পুরুষ বলছে আমি কুকুর নই, এই যে আমি কুকুর নই, আমি কুকুর নই। সাংঘাতিক প্রতিবাদ, দারুণ গুরুত্বপূর্ণ একটা লাইন, আমি কুকুর নই। আর সিভিক গার্ড কি বলছে জানো? বলছে মানুষ নাকি, মানুষ নাকি? তো তার মানে কি কুকুর নস তো মানুষ নয়, মানুষ বটিস। এই যে প্রশাসনিক অমানবিকতা, একে আমরা মার্ক করব প্রশাসনিক অমানবিকতা। ওই সিভিক গার্ড কার হয়ে কাজ করতেছে? প্রশাসনের। তাহলে সেই প্রশাসনের হয়ে যারা কাজ করছে তাদের কি অমানবিক ক্যারেক্টার। একটা মানুষকে বলছে যে মানুষ নাকি, চাল দেবে না দিও না, তাই বলে যা তা বলবে না বলে দিচ্ছি। প্রতিবাদ মেজাজ নাকি আলবত।
জানোয়ার কাহা কা, ঘুরিয়ে দেখো বলে দিল জানোয়ারটা কোথাকার। আমরা দেখলাম যে সেই সময় সিভিক গার্ড লোকটিকে ঘুষি মারতে গেল, ওই চতুর্থ পুরুষকে ঘুষি মারতে গেল, সঙ্গে সঙ্গে লোকটি ওকে জাপটে ধরে, তোকেও মারবো আমি। লাইন ভেঙে হট্টগোল সৃষ্টি হয়, মার শালা, জুতিয়ে মুখ একদম ছিঁড়ে ফেল, জুতিয়ে মুখ ছিঁড়ে ফেল। কাকে জুতিয়ে মুখ ছিঁড়ে ফেলবে? সিভিক গার্ড ওদের না ওরা সিভিক গার্ডকে? ওরা সিভিক গার্ডকে। মনে রাখবে, একজোট হয়ে গেছে। আর সেই সময় একটি যুবক হন্তদন্ত এগিয়ে আসে, কি বলে সে? আগুন 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 আগুন। এই প্রথম আমরা মনে রাখবে প্রত্যক্ষভাবে যে আগুন নিয়ে নাটক, সেই আগুনের আমরা স্পষ্ট উল্লেখ পেলাম। আগুন, দেখো এই আগুনের মধ্য দিয়ে তুমি দুটো স্পষ্টভাবে পেয়ে যাচ্ছ। এক হচ্ছে সবারই একই আগুন। কিসের আগুন? জঠরের আগুন, খিদের আগুন। আর সবারই একই আগুন, ওই সিভিক গার্ডের বিরুদ্ধে প্রতিবাদের আগুন। আগুন আগুন, সম্প্রীতির আগুন, প্রতিবাদের আগুন, জঠর আগুন। এই ডায়লগটির মধ্যে আমরা দেখলাম কোথায় আগুন। আগুন আগুন কিসের? আগুন আবার লাগলো কোথায় বাবা? এর মধ্যে আগুন আগুন, আগুন জ্বলছে আমাদের পেটে। আর আমরা তার ইনার মিনিংয়ে গেলাম, আরও আগুন। শুধু পেটে নয়, প্রতিবাদের আগুনে জ্বলল। আমরা এই সময় দেখলাম লুঙ্গি পরা জনৈক মুসলমান ভাই চাল নিয়ে বেরিয়ে গেল। মুসলমান ভাই দোকানিকে বলছে, কি বলছে দোকানিকে মুসলমান ভাই? আজ চাল ঠিক আছে তো মশাই, কেউ ফাঁক যাবে না তো, দেখবেন। মানে দোকানিকে শাসিয়ে গেল। কে শাসিয়ে গেল? মুসলমান ভাই। আজকে চাল ঠিক আছে তো মশাই, কেউ ফাঁক যাবে না তো, সবাই যেন চাল পায় বলে দিলাম। এটাই তার বক্তব্য। আমরা দেখলাম দোকানি বলছে, দোকানির ডায়লগটা দেখো, বাবা, লুঙ্গি, টিকি, পৈতে, টুপি সব একাকার হয়ে গেছে, আগুন লেগেছে। লুঙ্গি, টিকি, পৈতে, টুপি, এদের মধ্যে একতার আগুন লেগেছে, এদের মধ্যে একজোট হওয়ার আগুন লেগেছে। আর কি উপায় আছে? ব্যবসার সুখ এই গেল, ব্যবসার সুখ এই গেল। তার মানে ব্যবসায় 2 নম্বরই যে ওয়েগুলো ছিল সেগুলো গেল। আমরা প্রথমেই উল্লেখ করেছি ব্যবসাদার 2 নম্বরই। ওরে ও পঞ্চা, নে বস্তা কেটে চাল ঢাল চটপট। বস্তা কেটে, মানে ও তো ভেবেছিল বস্তাটা মেরে দেবো আমি। বস্তা কেটে চাল ঢাল চটপট। আমরা দেখতে পেলাম দোকানির তার দেওয়ালে পিঠটা ঠেকেছে, কারণ লুঙ্গি, টিকি, পৈতে, টুপি সব একজোট হয়েছে, যে তাদের একতার আগুন লেগেছে। আমরা দেখতে পেলাম ওড়িয়া সে বলছে, ওড়িয়া কি বলছে এবার? সব্য চাউর খাউচি, এবার সব্য এক হইয়া গিলা। চাউরের কথা বড় মস্ত কথা আছে রে দাদা, তো তোমার বাণিজ্য আর চলিব কমতি, তোমার বাণিজ্য আর চলবে না দাদা। এই চাউলের জন্য আমরা এক হয়েছি। আমাদের এক হওয়ার মেন যে ক্ষেত্রটা কাকে কেন্দ্র করে? চালকে কেন্দ্র করে আমরা এক হয়েছি। আমরা এক হয়েছি চালকে কেন্দ্র করে। ওড়িয়া বলছে, মুসলমান বলছে, হিন্দু বলছে, হিন্দু, ওড়িয়া, মুসলমান তারা একজোট হলো, ঠিক মতো চাল দেবে। মুসলমান বলে গেল, আর ওড়িয়া বলল এই চালের জন্যে আমরা এক হয়েছি, আমাদের একতা এসেছে। দোকানি কি বলছে? হাতি যখন নদে পড়ে চামচিকি তাই লাথি মারে। তা আমাকেও হয়েছে, আমারও হয়েছে সেই দশা। তার মানে দোকানির কাতে পড়ল। দেখো সেই গার্ড, দেখো সিভিক গার্ড কোথায় সরে গেল, কারণ তাকে জুতো মেরেছে। সে চর মেরেছিল না, তাকে জুতো মেরেছে একজোট হয়ে সবাই। আমরা ঠিক সেই অবস্থাতে দেখলাম হরেকৃষ্ণ বাবু, এই অবস্থাতে কি হলো? মধ্যবিত্ত শ্রেণীকে আমি প্রচণ্ড ঘৃণা করি, যেহেতু আমি নিজে মধ্যবিত্ত শ্রেণী, আমি নিজেকেও ঘৃণা করি।
দেখো, মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি হরেকৃষ্ণ বাবু সে প্রথম দিকে যখন দেখলো গার্ডের, সিভিক গার্ডের তার তার বিশাল পাওয়ার, তখন সে বলছে বাবু পিছনে গিয়ে লাইন দাও। কেন বলবেন আপনি? ও তো ওর ন্যায্য জায়গায় লাইন দিচ্ছে, তাহলে আপনি কেন বললেন পিছনে যেতে? কারণ মধ্যবিত্ত শ্রেণী সবসময় নিজের সুবিধাটা পেলেই হলো। এ হচ্ছে নিজের সুবিধা পাওয়া মধ্যবিত্ত শ্রেণী। নিজে একটা চাকরি পেলে হলো, নিজে একটা করে কমে খেতে পারলি হলো, ব্যাস, অন্য দুনিয়া উচ্ছন্নে যাক, মধ্যবিত্ত শ্রেণী কিচ্ছু এসে যায় না। দেখো, যখন দেখলো এদের জোর বেলে, কি বললাম, মধ্যবিত্ত শ্রেণী কখনোই মনে রাখবে বিজেপি নয়, তৃণমূল নয়, সিপিএম নয়, মধ্যবিত্ত শ্রেণী। মধ্যবিত্ত শ্রেণী কোনো পার্টি করে না। মধ্যবিত্ত শ্রেণী শুধু কি দোলা চলে দোলে আর নিজেরটি বুঝে শুনে চলে। সেই জন্য হরেকৃষ্ণ বাবু দেখো এরপরে বলছে, দেখো একবার, তখন পিছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করো না, যেন ভাই কিছু মনে করো না। সিপিএমকে আগে ভোট দিতাম বলে কিছু মনে করো না, এবার আমি তৃণমূলকে দেব, অসুবিধা নেই। কোনো কিছু মনে করে আমি তোমায় ও কথা বলিনি। এই যে জায়গাটা, কোনো কিছু মনে করে বলিনি। মনে করে বলেননি আপনি, আপনি বলেননি সুবিধাভোগী মধ্যবিত্ত শ্রেণী। এ কথা কি ভেবেছি কোনোদিন স্বপ্নেও? তা আজ আর কারো গর্বের কিছু নেই দাদা, তাই বলছি কিছু মনে করে তোমায় কথা বলিনি। দেখো বারবার বলছে, তার মানে কি মধ্যবিত্তের দোলাচল, মধ্যবিত্তের অপরাধ চেতনাও থাকে। মধ্যবিত্ত জানে আমি ওটা ঠিক করিনি, ও জানে, সেই জন্য দেখো সাফাই গেছে। দুবার বলা কি দরকার আছে আপনার? চতুর্থ পুরুষ বলছে, না না, কেন আপনি বলছেন ও কথা বারবার? বলছি তো আমি কিছু মনে করিনি, আমি বলছি তো কিছু মনে করিনি। তৃতীয় পুরুষ বলছে, আর মনে করেই বা করবে কেন, যথেষ্ট তো হয়েছে, এখন বাঁচতে হবে, ওসব মনে করে লাভ নেই, এখন বাঁচতে হবে। আর বাঁচতে হলে মিলেমিশে একসঙ্গে থাকতে হবে, ব্যাস, এইটাই দরকার। হরেকৃষ্ণ বাবু, ওই হরিনাম করলেই হবে না, ওই ঠাকুরকে প্রণাম করলেই হবে না, একজোট হতে হবে। ওই ঠাকুরকে ডেকে কোনো লাভ নেই। এইখানেই আমরা উপহাসটা বলবো। দেখো ভালো করে, মুদিখানার দোকান ভালো করে দেখো, দোকানের মালিক দেখো গণেশ পুজো করছে, কোনো লাভ নেই। শ্রমজীবী জেগে গেলে তোমার গণেশ উল্টিয়ে ছাড়বে। আর হরেকৃষ্ণ বাবু ওই ঘরে বসে বসে ঠাকুরকে ডেকে কোনো লাভ নেই, একজোট হন, তাহলে খেতে পাবেন না। দুদিক থেকে দেওয়া হলো, প্রতীকের অন্তরালে একজোট হতে হবে, বাঁচতে হবে, বাঁচতে হবে, মিলেমিশে বাঁচতে হবে। হরেকৃষ্ণ বল, বিজ্ঞের মতো মাথা, বিজ্ঞের মতো মাথা নেড়ে, কথাটার মধ্য দিয়ে ব্যঙ্গ আসে, বিজ্ঞের মতো মাথা নেড়ে, হ্যাঁ বোঝাটাই এখন দরকার, তাছাড়া উপায় নেই, কোনো উপায় নেই। বোঝাটা এখন দরকার, তা আপনি বুঝুন ভালো করে। ওরা বুঝে নিয়েছে, তৃতীয় পুরুষ বুঝে নিয়েছে, চতুর্থ পুরুষ বুঝে নিয়েছে, আমাদের মুসলমান বুঝে গেছে, আমাদের ওড়িয়া বুঝে গেছে, মশাই আপনিই বোঝেননি, ঠিক আছে, আপনি ভালো করে বুঝুন, তাহলেই হবে, ঠিক আছে। তাই এই মধ্যবিত্ত শ্রেণীকে তাকে আসতে হবে, তবে আমাদের এই জঠরের ক্ষুধা নিবৃত্ত হবে। আমাদের পেটের যে আগুন জ্বলছে খিদেতে, তোমরা শোষণ করে যে আগুনের সৃষ্টি করেছ, শুধু প্রাকৃতিক বিপর্যয় নয়, তোমরা কালোবাজারি করে, তোমরা আমাদেরকে শোষণ করে, তোমরা মধ্যস্বত্বভোগীর কাজ করে তোমরা কি করলে, আমাদেরকে নিরন্ন করে ছাড়লে। সেটাকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে আমাদেরকে একজোট হতে হবে। যেমন নবান্ন নাটকে কুঞ্জ রাধিকা প্রধানেরা তারা আবার গ্রামে ফিরে গিয়ে একজোট হয়ে আবার চাষ করেছে। তারা জানে কলকাতার মানুষরা কোনো উপকার করবে না, ওখানে থাকলে মরেই যাব সব, যে কটা বেঁচেছি তারা গিয়ে আবার নতুন করে চাষ করে আমরা একজোট হয়ে আমরা ধর্মগোলা তৈরি করব, সেখানে সবার পরিশ্রমে ধান এক জায়গায় জড়ো হবে, সেখান থেকে আমাদের যার খিদে পাবে সে ওখান থেকে ধান নিয়ে চাল করে আমরা খাবো। এইভাবেই আমাদেরকে বাঁচতে হবে। তার আগাম বার্তা দিয়ে দিলেন আগুন নাটকে। ছেলেমেয়েরা প্রত্যেকের কাছে পরিষ্কারভাবে